শোন, এক সময় তো আমিও নাস্তিক ছিলাম, একদম তোর মতন। কিন্তু এইসব অজপাড়া গায়ে পৈতৃক সম্পত্তির দেখাশোনা করতে গিয়ে আমার জীবনে এমন এমন সব ঘটনা ঘটেছে যে ভূত প্রেতে বিশ্বাস করতে বাধ্য হয়েছি। ভূত নিয়ে বিস্তর পড়াশোনাও করেছি, প্ল্যান চেট করেছি, ভূতের লেখা চিঠি পড়েছি, এমনকি প্রত্যক্ষভাবে ভূতও দেখেছি। কিন্তু এখন কথা হচ্ছে, তোর কি ভূত প্রেতে বিশ্বাস আছে? আবার তোর সেই আষাঢ়ে গল্প ফাঁদবার চেষ্টা করছিস? আমি তাহলে চললাম ভাই, তোরাই গল্প কর। আষাঢ়ে গল্প বলছিস? অথচ গত বছর নিঝুমপুরে আমার কাছারি বাড়ির ব্যাপারটা তো সচক্ষে দেখেও এসেছিস, আবার তার সাথে কথাও বলে এসেছিস, মনে আছে? তাও সেই বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। হুম, ওটা তোর ভোজবাজিও তো হতে পারে। সে যাকগে, কথা বাড়িয়ে লাভ নেই। আমি আপাতত চললাম বলাই, আমার অনেক কাজ পড়ে আছে। তুই তোর আষাঢ়ে গল্প ওকেই শোনা। আরে বস লালু ভাই, বস বস, আরে বস, একটা কথা বলছি শোন। কি কথা আবার? আরে বসি না, তারপর বলছি। ভূতের ব্যাপারে তো তোরা আমার কাছে অনেক গল্পই শুনেছিস, তবে আজ যেটা বলবো সেটা একটুখানি রহস্যজনক ঘটনাও বলতে পারিস, আবার অতি অলৌকিক ঘটনাও বলতে পারিস। তোরা তো জানিসই যে সম্পত্তির দেখভাল করতে এবার তো মুজাফফরপুরে নীলকুঠিতে গিয়েছিলাম। তো সেই নীলমহলে নিজের সমস্ত কাজ ছেড়ে আমার নায়েব মশাই শিবসদয় বাবুর ঘাড়ে সমস্ত কাছারি বাড়ির দায়িত্ব দিয়ে গত পরশুদিন বাড়িতে ফিরবো বলে স্টেশনে সবে এসে ঢুকেছি, তখন ঘড়িতে তাও ধরে নে না ওই রাত 8টা কি 8:15 বাজে। টিকিট কাটবো বলে টিকিট কাউন্টারে গিয়ে দাঁড়াতেই একজন বয়স্ক স্টেশন মাস্টার কোনো রকমভাবে টিকিট কাউন্টারের জানলা থেকে উকি দিয়ে আমাকে আগা পাঁচতলা ভালো করে দেখে নিয়ে বললেন, দেখছেন না বাইরের কি অবস্থা? রাত 8:30 ট্রেনটা প্রায় 3 ঘন্টা লেট চলছে। লাইনে জল জমেছে। আগামীকাল সকালের আগে হাওড়া যাওয়ার কোনো ট্রেন নেই। মশাই পারলে বাড়ি ফিরে যান। রাত্রে আর কি অন্য কোনো ট্রেন নেই? কথাটা জিজ্ঞেস করাতে তিনি বললেন, ট্রেন ট্রেন একটা আছে বটে, সেটা 10:30 নাগাদ আসার কথা। লোকাল ট্রেন কলিয়ারি পর্যন্ত যাবে, তবে আজ কখন আসবে তারও ঠিক নেই। কি আর করব, অগত্যা জনহীন ফাঁকা স্টেশনের একটা বেঞ্চে গিয়ে বসলাম। ফিরে যাওয়ারও উপায় নেই, পথের অবস্থা ভালো নয়। এক হাঁটু কাঁদা ঠেলে কোনো ক্রমে স্টেশনে পৌঁছেছিলাম। ভাবলাম রাতে ট্রেন না পেলেও সকালে তো একটা না একটা ট্রেন আসবেই, তাই সেটা ধরেই না হয় বাড়ি ফিরে যাব। অতঃপর ট্রেনের অপেক্ষা করা ছেড়ে দিয়ে স্টেশনেই রাতটা কাটাবো বলে বেঞ্চিতে ব্যাগটাকে মাথায় দিয়ে শুয়েই পড়লাম। রাত বাড়ছে, আর ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টিটাও ক্রমশ বাড়ছে। দেখলাম স্টেশন মাস্টার তার অফিস ঘরে তালা বন্ধ করে বাড়ি চলে গেলেন। পুরো স্টেশনটায় এখন আমি সম্পূর্ণ একা, আর কোথাও কোনো জনমানবের চিহ্ন মাত্র নেই। স্টেশনের একপাশের পোস্টে গ্যাসবাতির সামান্য আলো টিমটিম করে জ্বলছে। ঠান্ডা হাওয়ায় চোখটা লেগে এলো, চাদরটা গায়ে টেনে দিয়ে ঘুমিয়ে পড়লাম। কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না, আচমকাই দূর থেকে ভেসে আসা একটা ট্রেনের হুইসেলের শব্দে আমার ঘুম ভেঙে গেল। ধরফর করে উঠে বসতেই দেখলাম ঝুকঝুক শব্দ করে হুইসেল দিতে দিতে দূর থেকে একটা ট্রেন এগিয়ে আসছে। ধরে প্রাণ এলো, তাড়াতাড়ি করে নিজের বাক্সপাটরা নিয়ে গিয়ে প্ল্যাটফর্মের সামনে এগিয়ে গিয়ে দাঁড়ালাম। বৃষ্টিটা তখন খানিকটা ধরে এসেছে দেখলাম। রাত কটা বাজে তার দেখার সময় পাইনি। যাই হোক, ট্রেনের বয়লারের থেকে নির্গত একরাশ কালো ধোঁয়ায় স্টেশন চত্বর আরও মিশ কালো করে দাঁড়াতেই কামরায় ঢুকে দেখি কামরার সমস্ত বাতি নিভিয়ে দিয়ে বোধহয় যাত্রীরা ঘুমিয়ে আছে। বাতি জ্বালালে অন্য যাত্রীদের অসুবিধা হতে পারে ভেবে কোনো রকমে অন্ধকারে এদিক ওদিক হাতড়ে একটা বেঞ্চে খানিকটা জায়গা ফাঁকা পেয়ে বসে পড়লাম। আমি যে জায়গায় বসেছিলাম বুঝতে পারলাম আরেকজন লোক যথাসম্ভব চাদর গায়ে পুরো বেঞ্চিটা জুড়ে গুটিসুটি মেরে নিদ্রা দিয়েছেন।
বেশ অনেকক্ষণই অন্ধকারের মধ্যে ছিলাম। ততক্ষণে আমার চোখ মোটামুটি সই এসেছিল, তাই আমার আশেপাশের দৃশ্য দেখে বুঝতে পারলাম যে কামরার যাত্রীরা যে যেখানে ফাঁকা পেয়েছে তারা সেখানেই চাদর মুড়ি দিয়ে ঘুমোচ্ছে। ট্রেন ততক্ষণে চলতে শুরু করেছে। ভাবলাম আলো জ্বালিয়ে একটু দেখি। পকেট থেকে বার করেছি, কিন্তু দেশলাইট আর জ্বলল না। বুঝতে পারলাম ভিজে তার দফা রফা শেষ হয়ে গেছে বোধহয়। অগত্যা কি আর করা যায়, চুপ করে বসে আছি। ট্রেন তার গতি বাড়িয়েছে, খোলা জানলা দিয়ে হাওয়া আসছে, তাই বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। ট্রেনের দুলুনিতে ঝিমঝিম পাচ্ছে। হঠাৎ একটা গলার শব্দে আমার তন্দ্রা ছুটে গেল। তাকিয়ে বুঝতে পারলাম আমার সামনের বেঞ্চে শুয়ে থাকা লোকটি উঠে বসেছেন, আর তিনিই তার ভারিক্কি গলায় জিজ্ঞেস করলেন, মশাই কদ্দূর যাবেন? চমকে গিয়েছিলাম, তাই খানিকটা ধাতস্থ হয়ে বললাম, প্রশ্নটা কি আমায় জিজ্ঞেস করলেন মশাই? অন্ধকারের মধ্যে থেকে সেই একই গলায় লোকটি বলে উঠলেন, গাড়িতে ওঠার পর থেকে এই কামরায় তো দেখছি আপনি একমাত্র জীবিত, বাকিরা তো সব মৃত। তা মরা মানুষ কি আর সেই প্রশ্নের উত্তর দিতে পারবে? কথা শুনে বুঝতে পারলাম লোকটা বেশ রসিক বলেই মনে হলো। তার জবাবে হেসে বললাম, যাব হাওড়া, এই একটু আগেই ট্রেনে চেপেছি। হাওড়া? বেশ ভালো, উঠে গিয়ে শান্তি পেলেন। তা উঠলেন কিভাবে? এ আবার কেমন কথা? রসিকতা করছে নাকি? এই প্রশ্নের মানেটাই ঠিক বুঝতে পারলাম না। তবুও নিজের মতো করেই বললাম, অনেকক্ষণ ধরে স্টেশনে গিয়ে বসেছিলাম, এই একটু আগেই ট্রেনটা এলো তাই চেপে বসলাম। কিন্তু এই ট্রেনটা যে হাওড়া যাবে না সেটা নিশ্চয়ই জানেন। হ্যাঁ, তা জানি, স্টেশন মাস্টার বলেছেন। এর মধ্যেই অন্ধকারে আরেকজন বলে উঠল, এই শুনেছ সবাই, কামরায় নতুন লোক উঠেছে। তা মশাই কোথা থেকে উঠলেন? মুজাফফরপুর স্টেশন থেকে, এই তো একটু আগেই উঠেছি। রেলে কাটা কেস বোধ হয়। তা মশাই মাথাটা আছে তো, নাকি রেল লাইনেই ফেলে এসেছেন? কথা শুনে বুঝতে পারলাম এরা বোধহয় সবাই এই লাইনেই প্রত্যহ যাতায়াত করেন। নতুন লোক পেয়ে আমার সঙ্গে রসিকতা করছে আর কি। তাই আমিও ওদের কথার উত্তরে খানিকটা রসিকতার সুর মিশিয়েই বললাম, মুন্ডুটা যদি রেল লাইনে পড়ে থাকতো তাহলে কি আর এখানে বসে কথা কইতে পারতুম? আরেকজন বলে উঠল, ঠিক কথা। তা মশাই গেলেন কিসে? কলেরা নাকি অন্য কিছু? রসিকতা করার একটা মাত্রা আছে, তাই আমি আর সে কথার উত্তর দিলাম না। ঘুম পাচ্ছিল, তাই চোখ বুজে বসে আছি। আমার সামনের বেঞ্চে বসে থাকা লোকটি বলে উঠল, আবার টসকে গেছে বোধ হয়, কথা বলছে না দেখেছো? আচ্ছা ভাই সব, তোমরা কি খেয়াল করেছো লোকটা দেশলাই জ্বালিয়ে আমাদের ভয় দেখানোর চেষ্টা করেছিল? হ্যাঁ, আমি দেখেছি। বেটা ভূত হয়েও ভূতকে মারতে চায়। ওই ওই টিটি সাহেব এসে গেছেন, তাকে বলে দেবো নাকি? অন্ধকারে কে টিটি, কোন লোক, কোন দিক থেকে আসছে তা কিছুই বুঝতে পারলাম না। তবে এইটুকু স্পষ্ট বুঝতে পারলাম যে ইতিমধ্যেই আমার পাশে একজন লোক এসে দাঁড়িয়েছে। সে এসে কেমন যেন সাহেবী গলায় বলল, তোমরা মিছি চেঁচামেচি করিতেছ কেন? তোমরা কি জানো না ট্রেনের মধ্যে বাকিরা সবাই শান্তিতে ঘুমাইতেছে? একজন অন্ধকারের মধ্যে বলে উঠল, দেখেন না সাহেব, এই উটকো ভূতটার কি সাহস! দেশলাই, তুই থাম, তোতলা ভূত কোথাকার। দেখুন সাহেব, এই ভূতটি দেশলাই পকেটে নিয়ে মরেছে বোধহয়, নিজে আগুনে পুড়ে মরেছে, তাই আমাদেরকেও জ্বালিয়ে মারতে এসেছে। তক্ষুনি দেখলাম আমার পাশে দাঁড়িয়ে থাকা লোকটি আমাকে উদ্দেশ্য করে বলল, টিকিট প্লিজ। আমি আমার বুক পকেট থেকে টিকিট বার করে টিটির হাতে দিতেই টিটি সাহেব এমনভাবে হেসে উঠল
যে আমার বুক কেঁপে উঠল। কিছু সময় হেসে নিয়ে তারপর হাসিটাকে সামান্য নিয়ন্ত্রণ করে বলল, আপনি আপনি হাওড়া চাইবেন? এই গাড়িতে হাওড়া চাইবে না, এই গাড়ি হাওয়া হইয়া যাইবে। সেটা জানি, এই ট্রেন কলিয়ারি পর্যন্ত যাবে, আমি সেখানেই নেমে যাব। আমার কথা শুনে ট্রেনের সমস্ত লোকগুলো হো হো হা হা হি হি করে হেসে উঠল। এতে আবার এত হাসির কি আছে? আমার মাথাটা গরম হয়ে গেল। রাত বিরেতে ঘুম চোখে যদি কেউ এরকম ব্যঙ্গ বিদ্রুপ করে তাহলে কেমন লাগে? এতক্ষণ অন্ধকারের মধ্যেই কথাগুলো হচ্ছিল। ভাবলাম দেশলাইটাকে একবার জেলেই দেখি। প্রথমবারের চেষ্টায় জ্বলল না। দেশলাইটাকে পুনরায় জ্বালাবার চেষ্টা করতেই 3বারের বার জ্বলে উঠল। দেশলাই ধরাতেই পাশের লোকটা বলে উঠল, ও মশাই, আলো নেভান বলছি। তারপর যা দেখলাম, আমার সারা শরীরের লোম দাঁড়িয়ে গেল। আমার পাশে বসে থাকা লোকটি আস্তে আস্তে একটা কঙ্কালে পরিণত হতে থাকলো। বলেছিলাম মশাই, আলো জ্বালাবেন না। কারা কারা আপনারা? আমরা কারা সে তো মনে নেই। সেই কবে ট্রেনে উঠেছি, হঠাৎ ট্রেনটা অ্যাক্সিডেন্ট করলো, তারপর থেকে আমরা ট্রেনেই রয়ে গেলাম। তারপর দেশলাই কাঠিটা নিভে যেতেই মনে হলো কারা জানি আমার মাথায় বাড়ি মারছে। আলো জ্বালিয়ে আমাদের মারতে চেয়েছিল। দুম দাম করে কি জানি আমার মাথার ওপর পড়তে লাগলো। তারপর হঠাৎ ঘুমটা ভেঙে গেল। জানলা দিয়ে আসা ঠান্ডা হাওয়ায় কখন যে ঘুমিয়ে পড়েছি খেয়ালই নেই। ওপরের বাংকারে কিছু মালপত্র ট্রেনের ঝাঁকুনিতে আমার মাথায় এসে পড়ায় ঘুমটা ভেঙে গেছে। উঠে দেখি একজন লোক আমায় বলছে, ও মশাই উঠুন বলছি, ও মশাই উঠুন। বাবা কি ঘুম রে বাবা, কখন থেকে ডাকছি কোনো সাড়াই নেই। আরে মশাই, উপর থেকে মাল পড়ছে, একটু সরে বসুন। আমি আগেই বলেছিলাম গেয়া যা দিচ্ছে বেটা সব ঢপের চপ। চ, আজকে অনেক রাত হয়েছে, বাইরে দেখ বৃষ্টিটাও কমে এসছে, কালকে আবার